একটা ছেলে যে বছরের পর বছর দূর থেকে একটা মেয়েকে ভালোবেসে গেছে, কিন্তু কখনো সাহস করে নিজের মনের কথা বলতে পারেনি। আর অপরদিকে সেই মেয়েটা, সে যেন নিজের ঘরের ভেতরেই বন্দি, প্রতিদিন সহ্য করছে অন্যায়, অপমান আর অপেক্ষা করছে এমন একজন মানুষের যে তাকে এই জীবনরূপী যন্ত্রণা থেকে বের করে আনবে। আর যেদিন এই দুই পৃথিবী এক হয়ে যায়, সেদিন থেকেই শুরু হলো আসল গল্প। এক বাবার অহংকার বনাম দুইটা নিঃস্বার্থ হৃদয়ের লড়াই। আর যখন সেই বাবা নিজের ইজ্জত বাঁচাতে ছেলেটার পুরো জীবনটাই ধ্বংস করে দেয়, তখন গল্পটা আর শুধু ভালোবাসার থাকে না, এটা হয়ে যায় প্রতিশোধ, ত্যাগ আর ভাঙা স্বপ্নের এক ভয়ঙ্কর কাহিনী। আজ আমি সেই গল্পটাই বলতে চলেছি, যার নাম হলো উপ্পেনা। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। শুরুতেই আমরা আমাদের মেইন হিরো আশিসকে দেখতে পাই। সমুদ্রের উত্তাল ঢেউয়ের পাশে বালুর উপর সে একদম অচেতন, বলা যায় বেহুশ অবস্থায় পড়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে যেন তার উপর দিয়ে বড় কোনো ঝড় বয়ে গেছে। ঠিক এই রহস্যময় মুহূর্ত থেকেই দৃশ্য বদলে আমাদেরকে নিয়ে যাওয়া হয় কিছুটা অতীতে। সেখানে আমরা পরিচয় পাই রামাধীর এবং তার পরিবারের সাথে। রামাধীর হলো এই গ্রামের সব থেকে প্রভাবশালী এবং দাপুটে একজন মানুষ, যাকে গ্রামের সবাই জমের মতো ভয় পায়। আমরা দেখি সেদিন সকালে রামাধীরের মেয়ে সঙ্গীতা কলেজের উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাড়ির সবাই তাকে নিয়ে ব্যস্ত, যেন খুব সাধারণ একটা দিন কাটছে। কিন্তু গল্পের আসল মোচড়টা বোঝা যায় যখন রাতের বেলা একজন আরএমও রামাধীরের বাড়িতে আসে। সেখানে এসে লোকটা দেখে রামাধীর বেশ ব্যস্ত, তাই তাকে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু অনেকটা সময় পার হয়ে গেলেও যখন রামাধীরের দেখা মিলছিল না, তখন ওই লোকটা কৌতূহলবশত নিজে থেকেই তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়। আর সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। সে দেখে রামাধীর একা একা দাঁড়িয়ে তার মেয়ের সাথে কথা বলছে, অথচ তার সামনে আসলে কেউ নেই। এক অদৃশ্য সত্তার সাথে সে এমন ভাবে কথা বলছিল যেন তার মেয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। এখন রামাধীর খেয়াল করে যে কেউ তাকে আড়াল থেকে দেখে ফেলেছে। তখন সে রাগে একদম উন্মত্ত হয়ে যায়। লোকটা আসলে রামাধীরের কোনো একটা জরুরি কাজের জন্যই এসেছিল, কিন্তু রামাধীর তাকে বেদম মারধর করতে শুরু করে। রাগের মাথায় সে একটা কথাই বলে যে যখন প্রশ্নটা তার ইজ্জত আর সম্মানের ওপর আসবে, তখন সে পুরো দুনিয়ায় আগুন লাগিয়ে দিতেও দ্বিধা করবে না। আসলে এখানেই বেরিয়ে আসে আসল সত্যটা। রামাধীরের মেয়ে সঙ্গীতা আসলে বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ। আর আজ সকালে সে যে কলেজে যাচ্ছে বলে ড্রামাটা করা হয়েছিল, সেটা ছিল স্রেফ লোক দেখানো একটা ছলাকলা। রামাধীর চায় না গ্রামের কেউ জানুক যে তার মেয়ে নিখোঁজ হয়েছে, কারণ এতে তার তথাকথিত সম্মান ধুলোয় মিশে যাবে। নিজের আভিজাত্য আর দম্ভ টিকিয়ে রাখার জন্য সে সবার সামনে মিথ্যা অভিনয় করে যাচ্ছে, অথচ ভেতরে ভেতরে সে নিজের মেয়ের শোকে, তার চিন্তায় পাগল প্রায়। ঠিক এই উত্তেজনাকর পরিস্থিতির পর এই গল্প আমাদের নিয়ে যায় আরো কয়েক মাস পেছনে, যেখান থেকে আসলে এই ভালোবাসার গল্পটার আসল সূত্রপাত হয়েছিল। যখন গল্পটা অতীতে নিয়ে যাওয়া হয়, আমরা দেখতে পাই রামাধীরের সেই গ্রামেই একদল জেলে সমুদ্রের পাড়ে মাছ ধরার কাজে ব্যস্ত। সেখানে মূলত দুইটা আলাদা গ্রামের জেলেদের টিম মাছ ধরতে এসেছে, কিন্তু কপাল ভালো থাকায় এক গ্রামের জেলেরা প্রচুর মাছ ধরে ফেলে, আর অন্য গ্রামের জেলেরা একদম খালি হাতে বসে থাকে। এই দেখে দ্বিতীয় গ্রামের জেলেদের ভেতর প্রচন্ড হিংসে কাজ করতে শুরু করে। জেদের বসে তারা প্রথম গ্রামের জেলেদের জালগুলোই কেটে দেয়। ব্যাস, শুরু হয়ে যায় তুলকালাম কাণ্ড। দুই গ্রামের মধ্যে রীতিমতো একটা ঝামেলা লেগে যায়। আর যে গ্রামের জাল কাটা হয়েছিল, সেখানেই থাকে আমাদের গল্পের হিরো আশিস। নিজের গ্রামের মানুষের ওপরে অন্যায় দেখে আশিস আর চুপ থাকতে পারে না। সে একাই ওই লোকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাদেরকে কেলাতে কেলাতে একদম তক্তা বানিয়ে দেয়। তখনই আমরা বুঝতে পারি যে এই দুই গ্রামের মানুষের মধ্যে সম্পর্কটা কতটা সাপে নেউলে। ঠিক সেই ঝামেলার মাঝখানেই হঠাৎ আশিসের মনে পড়ে যে তার কলেজের সময় হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে সে যেন সব ঝামেলা ভুলে একদম রকেটের গতিতে তৈরি হয়ে কলেজের দিকে রওনা দেয়। তবে মজার ব্যাপার হলো, আশিস কিন্তু ওই কলেজে পড়াশোনা করার জন্য যায় না। সে যায় তার সব থেকে প্রিয় মানুষ অর্থাৎ সঙ্গীতাকে এক পলক দেখার জন্য। সঙ্গীতা প্রতিদিন বাসে করে কলেজে যায়, আর আশিস চোর পুলিশ খেলার মতো প্রতিদিন তার বাসের পিছু নেয়। বাসের জানালা দিয়ে সঙ্গীতাকে যখন সে দেখে, তখন তার চোখে মুখে এক অদ্ভুত মায়া আর ভালোবাসা খেলা করে। জানা যায় আশিস সেই ছোটবেলা থেকেই সঙ্গীতাকে পাগলের মতো ভালোবেসে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত বছর ধরে ভালোবেসে আসলেও সে আজ পর্যন্ত সাহস করে সঙ্গীতার সাথে একটা কথাও বলতে পারেনি। সে শুধু দূর থেকে আড়ালে দাঁড়িয়ে থাকে, তাকে দেখে এবং নিজের মনেই তাকে নিয়ে একটা আলাদা জগৎ সাজিয়ে রেখেছে। অন্যদিকে সঙ্গীতার পরিবারের দিকে তাকালে দেখা যায় তার পরিবারে আছে তার দাদা, বাবা আর মা। তবে এই পরিবারে সুভাষ নামে আরও একটা ছেলে আছে,
যে রামাধীরেরই আত্মীয়, কিন্তু লোকটার উদ্দেশ্য মোটেও সুবিধার না। সে সুযোগ পেলেই সঙ্গীতাকে উত্ত্যক্ত করে, আজে বাজে ভাবে তাকে টাচ করার চেষ্টা করে। সঙ্গীতা তার ওই আচরণে ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত আর অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কিন্তু কারো কাছে কিছু বলতেও পারছে না। এদিকে রামাধীর তার ক্ষমতার দম্ভে সমুদ্রের পাড়ে একটা বিশাল ফিশিং ইয়ার্ড বানানোর পরিকল্পনা করেছে, কিন্তু সমস্যা হলো যেখানে সেই ইয়ার্ডটা বানাতে চায় সেখানে গ্রামের অনেক সাধারণ মানুষের ঘরবাড়ি। গ্রামবাসীরা সবাই এই ফিশিং ইয়ার্ডের ঘোর বিরোধী, কারণ এতে তাদের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে যাবে। কিন্তু রামাধীর তো জমের মতো মানুষ, সে একবার যা জেদ ধরেছে সেটা সে যে কোনো মূল্যে করেই ছাড়বে। রামাধীরের দম্ভ আর নিষ্ঠুরতা এতটাই বেড়ে গিয়েছিল যে গ্রামের কেউ যদি তার এই ফিশিং ইয়ার্ডের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতো তবে তাকে ইহকাল ত্যাগ করতে হতো। ঠিক তেমনই একজন লোক যখন রুখে দাঁড়িয়েছিল, রামাধীর নিজের হাতে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। সে দাপটের সাথে ঘোষণা করে তার এই ফিশিং ইয়ার্ডের স্বপ্নে যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই সে জমের বাড়ি পাঠিয়ে দেবে। এরপর আমরা রামাধীরের স্ত্রীকে দেখতে পাই, যার অবস্থা দেখে যে কারো বুক ফেটে যাবে। তিনি কোমায় আছেন, কথা বলতে পারেন না, নড়াচড়াও করতে পারেন না, শুধু এক পলকে তাকিয়ে সবকিছু হয়তোবা দেখে যাচ্ছেন। আর এই সুযোগটাই নেয় সেই কুলাঙ্গার সুভাষ। সে তার শয্যা পাশে এসে বুক ফুলিয়ে বলে যে যেভাবেই হোক তার মেয়েকে বিয়ে করেই ছাড়বে। এমনকি রামাধীরের স্ত্রীর দিকেও সে অত্যন্ত কুৎসিত আর লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিল, যা দেখে মনে হয় মানুষ কতটা নিচে নামতে পারে। কিছুক্ষণ পরেই সেখানে সঙ্গীতা চলে আসে। সুভাষ সেখানে আগে থেকেই ওত পেতেছিল। নিজের অসুস্থ মায়ের সামনেই সে সঙ্গীতাকে আজে বাজেভাবে টাচ করতে শুরু করে। সঙ্গীতা আর সইতে না পেরে সোজা তার বাবা রামাধীরের কাছে গিয়ে সবটা উগরে দেয়। সে স্পষ্ট করে বলে যে সুভাষ তাকে বারবার উত্ত্যক্ত করছে, গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অবাক করা বিষয় হলো রামাধীর সব শুনেও পাথর হয়ে থাকে। সে সুভাষকে একটা কড়া কথা বলা তো দূরের কথা, উল্টো নিজের মেয়েকেই ধমক দিয়ে বলে পড়াশোনায় মন দাও। এরপর সঙ্গীতা তার মায়ের কাছে ফিরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে বাবা আসলে কাউকেই ভালোবাসেন না, তার কাছে শুধু নিজের ইজ্জত আর ক্ষমতাটাই সব। তিনি না তোমার খেয়াল রাখেন না আমার খেয়াল রাখেন। আর ওই সুভাষকে তো আমি দু চোখে দেখতে পারি না। কোনোদিন যদি বিয়ে করি তবে এমন একজন মানুষকে করব যে এই সব অন্যায়ের যোগ্য জবাব দিতে পারবে। এদিকে সমুদ্রের পারে আবারও সেই অশান্তি মাথা চারা দিয়ে ওঠে। অন্য গ্রামের ওই জেলেরা আশিসের ওপর চড়াও হয়, কিন্তু আশিস কি আর ছেড়ে দেওয়ার পাত্র? সে একাই ওই পুরো দলকে একদম ধুলো খাইয়ে দেয়। ঠিক সেই সময় সঙ্গীতা কলেজ থেকে বাসে করে বাড়ি ফিরছিল। রাস্তাঘাটে এই মারামারির কারণে বাসটা মাঝপথে আটকে যায়, আর এই মোক্ষম সুযোগে সুভাষ বাসের ভেতর ঢুকে পড়ে। সে সবার সামনে সঙ্গীতাকে জোর করতে থাকে তার বাইকে করে পৌঁছে দেওয়ার জন্য। সঙ্গীতা বারবার মানা করা সত্ত্বেও সে এক প্রকার টেনে হিচড়ে তাকে বাস থেকে নামিয়ে আনার চেষ্টা করছিল। ঠিক তখনই আশিসের নজরে পড়ে বিষয়টা। সে দেখে তার প্রাণের চেয়েও প্রিয় মানুষটাকে কেউ একজন এভাবে হেনস্থা করছে। আশিসের ভেতরে যে আগুনটা জ্বলছিল সেটা যেন এক বিশাল বিস্ফোরণের অপেক্ষায়। ঠিক সেই মুহূর্তে আশিসের একটা প্রচন্ড শক্তিশালী ঘুষি ভুল করে সুভাষের গায়ে লেগে যায়, আর সে সপাটে মাটিতে আছাড় খেয়ে পড়ে। সুভাষকে এভাবে নাস্তানাবুদ হতে দেখে সঙ্গীতা মনে মনে যেন এক অদ্ভুত শান্তি পায়। এতদিন যে ছেলেটাকে সে ইগনোর করে এসেছে, আজ আশিসের সেই রূপ দেখে সে মনে মনে তার উপর বেশ ইমপ্রেসড হয়ে যায়। কারণ সুভাষকে সে এমনিতেই মনে মনে ঘৃণা করে, আর আশিস তার যোগ্য জবাব দিয়েছে। সঙ্গীতা এত বড় হয়েছে কিন্তু কোনোদিন এই আশিসের দিকে ওভাবে ফিরেও তাকায়নি, অথচ আজকের পর থেকে সে কেন যেন শুধু আশিসকেই খুঁজতে শুরু করে। তার চোখের সেই চাহনি যেন বদলে যেতে থাকে। একদিন কলেজের পরীক্ষার সময় ছিল, সঙ্গীতা বাসে করে যাচ্ছিল, কিন্তু মাঝপথেই বাসটা হঠাৎ খারাপ হয়ে যায়। ভাগ্যিস ঠিক সেই সময় বাসের পেছনেই আশিস তার বাইক নিয়েছিল। বাসের ড্রাইভার বিপদ দেখে আশিসের কাছে দৌড়ে আসে আর বলে ভাই বাস তো বিগড়ে গেছে, সঙ্গীতা ম্যাডামকে একটু কলেজে পৌঁছে দেওয়া যাবে? আশিসের জন্য এটা ছিল আকাশের চাঁদ পাওয়ার মতো ব্যাপার। সে সানন্দে রাজি হয়ে যায়। মাঝপথে একটা স্পিড ব্রেকার আসতেই বাইকটা হালকা ঝাঁকুনি খায়, আর সেই এক মুহূর্তের জন্য তাদের দুজনের মাঝখানের দূরত্বটাও যেন কমে যায়। সঙ্গীতার মনের ভেতর তখন তোলপাড় বয়ে বেড়াচ্ছে। সে শুধু আশিসের কথা নিয়েই ভাবতে থাকে। ওদিকে আশিসও মনে মনে শক্ত হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আজ সে সঙ্গীতার সাথে কথা বলবেই। কলেজে গিয়ে আশিস যখন সাহস করে তার সামনে দাঁড়ায়, তখন সঙ্গীতা তাকে পরিষ্কার বলে দেয় আমাকে অন্য কিছু বলে ডাকবে না, আমাকে সরাসরি নাম ধরে অর্থাৎ সঙ্গীতা বলে ডাকবে। কিন্তু এখানেই তো আসল ঝামেলা। আমাদের হিরো আশিসের একটা ছোট্ট সমস্যা আছে। সে যখনই কোনো শব্দে গা অক্ষরটা উচ্চারণ করতে যায় সেখানেই সে আটকে যায়। সঙ্গীতা নামের মাঝখানেও কিন্তু ওই গ শব্দটা আছে। সে শুধু শান্তা পর্যন্তই বলতে পারে, বাকিটা আর গলা দিয়ে বের হয় না। আর এই নামটা মুখে আনতে না পেরে সে বুদ্ধি করে সঙ্গীতাকে একটা প্রেমপত্র লিখে পাঠায়। সেদিন রাতে ছিল গ্রামের দেবীজির বিশাল এক উৎসব। সেখানে আশিস আর সঙ্গীতা দুজনেরই দেখা হয়। সঙ্গীতা আশিসকে কাছে ডেকে নিয়ে মুচকি হেসে বলে
বলে, তোমার এই প্রেমপত্রটা না একদম আজগুবি ছিল। আমি খুব ভালো করেই জানি ওখানে ওই কঠিন শব্দগুলো তোমার নিজের না। আশিস তখন কিছুটা আমতা আমতা করে, কিন্তু সোজা সাপটা উত্তর দেয় যে হয়তো শব্দগুলো আমার না, কিন্তু চিঠির প্রতিটা কথা আর অনুভূতি ছিল একদম আমার মনের ভেতর থেকে আসা। আশিসের এই সরল স্বীকারোক্তি শুনে সঙ্গীতা আর নিজেকে সামলাতে পারে না। সে তার প্রেমে পুরোপুরি হাবুডুবু খেতে শুরু করে। আর পরের দিন থেকেই শুরু হয় তাদের জীবনের এক নতুন বসন্ত। এখন আশিস আর সঙ্গীতা যেন একে অপরের ছায়া হয়ে গেছে। প্রেমটা এখন আর শুধু লুকোচুরিতে নেই, সেটা বেশ গভীর আকার নিয়েছে। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে সঙ্গীতা এখন আর কলেজের বাসে উঠলেও আশিসের জন্য মাঝপথে বাস থেকে নেমে যায়। সারাদিন শুধু আশিসের সাথে সময় কাটানো, গল্প করা আর একে অপরকে জানা, এভাবেই কাটছিল তাদের সোনালি দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন সঙ্গীতা আশিসকে জানায় যে সে আগামী 2-3 দিন কলেজে আসতে পারবে না, তাকে বাড়িতেই থাকতে হবে। 2-3টা দিন পার হয়ে গেল, কিন্তু আশিসের কাছে যেন এক একটা দিন এক একটা বছরের মতো লাগছে। সঙ্গীতাকে না দেখে সে একদম ছটফট করছিল। ঠিক সেই সময় গ্রামের কিছু মানুষ রামাধীরের বাড়িতে যাচ্ছিল তাদের সমস্যার কথা বলতে। আশিস এই সুযোগটা হাতছাড়া করলো না। সেও ভিড়ের মধ্যে মিশে রামাধীরের রাজপ্রাসাদের মতো বাড়িতে ঢুকে পড়ে। সে সুকৌশলে রামাধীরের স্ত্রীর ঘরে গিয়ে পৌঁছায়, যিনি তখনও সেই নিথর অবস্থায় বিছানায় শুয়েছিলেন। আশিস তার পাশে গিয়ে আলতো করে বলে, আপনার মেয়ে সঙ্গীতা কিন্তু আপনাকে নিয়ে অনেক কথা বলে, সে আপনাকে খুব ভালোবাসে। অন্যদিকে বাড়ির বাইরে তখন অন্য নাটক চলছে। আশিসের বাবা রামাধীরকে বোঝানোর চেষ্টা করছেন যেন সে সমুদ্রের পারে ওই ফিশিং ইয়ার্ডটা না বানায়, কিন্তু রামাধীর তো একগুয়ে। সে পরিষ্কার জানিয়ে দেয় ইয়ার্ড সে বানিয়েই ছাড়বে এবং মাঝখানে সব ঘরবাড়ি গুড়িয়ে দেবে। এরই মাঝে আশিস সবার চোখ ফাঁকি দিয়ে চোরের মতো চুপি চুপি সঙ্গীতার ঘরে গিয়ে ঢুকে হাজির হয়। সঙ্গীতা তাকে দেখে যেমন অবাক তেমনই খুশি। আশিস আবেগ জড়ানো গলায় বলে, তোমাকে না দেখে থাকতে পারছিলাম না, 2 দিন ধরে তুমি কলেজেও যাওনি, তাই বাধ্য হয়ে ভেতরে আসতে হলো। এরপর পরিবারের সবাই মিলে বাইরে এসে একটা গ্রুপ ফটো তোলে, যেখানে আশিসও এক কোনায় দাঁড়িয়ে সেই মুহূর্তটা ফ্রেমবন্দি করে। ঠিক তখনই সুভাষের মা, যে কিনা রামাধীরের আত্মীয়, একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। সে চায় সঙ্গীতার সাথে তার ছেলে সুভাষের বিয়ে হোক, কিন্তু রামাধীর তো আভিজাত্যের অহংকারে অন্ধ। সে মুখের ওপর বলে দেয়, আমার কাছে ইজ্জত সব থেকে বড়। তোর স্বামী তো এক পতিতার সাথে পালিয়েছে, এমন কলঙ্কিত পরিবারে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তবে সে একটা শর্ত দেয়, সুভাষের মা যদি তার স্বামীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে তবে সে ভেবে দেখবে। রামাধীর জানতো এটা সম্ভব না, তাই সে আসলে সঙ্গীতার জন্য অনেক বড় ধনী ঘর থেকে বিয়ের সম্বন্ধ ঠিক করে রেখেছে। নিজের বিয়ের খবরটা শুনে সঙ্গীতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার পুরো জগৎটা এক নিমিষে উলটপালট হয়ে যায়। সে রাতে সে তার নিথর মায়ের বুকে মুখ গুজে সারা রাত ডুকরে ডুকরে কাঁদে। পরদিন সকালে যখন সে কলেজের উদ্দেশ্যে বের হয়, তখন মাঝপথে আবারও আশিসের সাথে তার দেখা হয়। সঙ্গীতা চোখের জল মুছতে মুছতে আশিসকে বলে, বাবা আমার জন্য একটা সম্বন্ধ ঠিক করেছেন, আর তিনি চান আমি যেন ওই ছেলেটাকে বিয়ে করি। কিন্তু আমি তো তাকে চিনি না, পছন্দ করা তো দূরের কথা, আমার মনে তো শুধু তুমি আছো আশিস, আমি শুধু তোমাকেই ভালোবাসি। বাড়িতে এই বিয়ের চাপে সঙ্গীতার দম বন্ধ হয়ে আসছিল, তাই সে আশিসকে বলে আজ সে সব ভুলে শুধু আশিসের সাথে একান্তে কিছুটা সময় কাটাতে চায়। ঠিক সেই সময়টা ছিল সমুদ্রের জন্য একটু অন্যরকম। বছরের ওই 3 মাস মাছেদের প্রজননের জন্য সমুদ্রে মাছ ধরা পুরোপুরি নিষিদ্ধ বা ব্যান থাকে। কোনো জেলেই তখন নৌকা নিয়ে মাছ সমুদ্রে যাওয়ার সাহস করে না, কিন্তু সঙ্গীতার আবদার, তাকে আজ নীল জলের গভীরে যেতেই হবে, যেখানে কেউ তাদের বিরক্ত করবে না। আশিসও তার ভালোবাসার মানুষের কথা ফেলতে পারল না। সে সঙ্গীতাকে নিয়ে ছোট্ট একটা নৌকায় করে মাছ সমুদ্রের দিকে রওনা দেয়, কিন্তু নিয়তির খেলা বোঝা বড়ই দায়। সমুদ্রের পার থেকে অনেকটা দূরে পৌঁছানোর পর তাদের নৌকার ফুয়েল শেষ হয়ে যায়। চারিদিকে শুধু অথই জল আর মাথার ওপর বিকেলের ম্লান আলো। তারা দুজন এখন মাঝ সমুদ্রে একদম আটকা পড়ে গেছে, আর ওদিকে ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এদিকে রামাধীরের বাড়িতে তখন অস্থিরতা শুরু হয়ে গেছে। রাত বাড়তে থাকলেও সঙ্গীতা বাড়ি না ফেরায় রামাধীর চিন্তায় পড়ে যায়। প্রথমে সে ভাবছিল হয়তো বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছে, কিন্তু এত রাত তো হওয়ার কথা না। তাই এই সন্দেহের বশে রামাধীর যখন সঙ্গীতার ঘর তল্লাশি করতে শুরু করে, তখন তার হাতে পড়ে একটা ছেলের শার্ট। এটা দেখেই রামাধীরের মাথা একদম ঘুরে যায়। সে বুঝতে পারে ডাল মে কুছ কালা হ্যায়, তার মেয়ে নিশ্চয়ই কারো সাথে পালিয়েছে। নিজের ইজ্জত বাঁচানোর জন্য রামাধীর চুপি চুপি আশিসের বাবার কাছে গিয়ে হাজির হয়। সে হুঙ্কার দিয়ে বলে, তোমাদের গ্রামেরই কোনো একটা ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, আর তারা সমুদ্রে গেছে এটা আমি নিশ্চিত। সেই ছেলেটা কে আমি জানি না আর জানতেও চাই না, কিন্তু আমার মেয়ে যেন সহি সালামতে বাড়ি ফেরে। মনে রেখো, এই খবর যেন গ্রামের আর কোনো কাকপক্ষীও না জানে, কারণ আমার কাছে আমার ইজ্জত সবার উপরে। আশিসের বাবা পরিস্থিতি বুঝতে পেরে রাজি হন। মনে মনে তিনিও আজ করতে পারছিলেন যে এই কাজটা হয়তো তার ছেলে আশিসই করেছে। তিনি রামাধীরকে কথা দেন যে তারা গিয়ে সঙ্গীতাকে উদ্ধার করে আনবেনি। ওদিকে মাঝ সমুদ্রে তখন আশিস আর সঙ্গীতা একে অপরের হৃদয়ের যত
যতটুকু আবেগ তারা উগরে দেয়। সেই নৌকার ওপর তাদের ভালোবাসা যেন সব সীমানা ছাড়িয়ে যায়, আর তাদের মধ্যে যতটুকু দূরত্ব ছিল সব দূরত্ব ঘুচে তারা দুজনে একে অপরের প্রচন্ড কাছাকাছি চলে আসে। তাদের কাছে যেন বাইরের দুনিয়ার কোনো অস্তিত্বই ছিল না ওই সময়টাতে। আর এখান থেকেই কাহিনী আমাদের নিয়ে যায় মুভির একদম শুরুর সেই দৃশ্যে, যেখানে দেখানো হয়েছিল সঙ্গীতা কলেজে গেছে, চারিদিকে প্রচার করা হচ্ছিল যে সে নিয়মিত ক্লাস করছে, এমন তার হাজিরাও পড়ছে, অথচ সঙ্গীতা সেখানে ছিলই না। এটা ছিল রামাধীরের বিছানো একটা বিশাল মিথ্যে জাল, কারণ সে জানাতে চায় না তার মেয়েকে সে খুঁজে পাচ্ছে না। নিজের বংশের আভিজাত্য আর ইজ্জত বাঁচাতে সে রটিয়ে দিয়েছিল যে মেয়ে ঘরেই আছে এবং রোজ কলেজে যাচ্ছে, কেউ তিলমাত্র সন্দেহ করতে যেন না পারে। তারপর ঘটনা আবারও সেখানে চলে যায়। পরদিন সকালে যখন দুজনের ঘুম ভাঙে, সঙ্গীতা আশিসের হাত ধরে অকুল হয়ে বলে, আমরা আর একে অপরকে ছেড়ে থাকতে পারবো না আশিস, আমাদের এখনই বিয়ে করে নেওয়া উচিত। সঙ্গীতার কাছে একটা মঙ্গলসূত্রও ছিল, যা দিয়ে সে তাদের এই সম্পর্কটাকে পূর্ণতা দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে সেই মঙ্গলসূত্রটা হাত থেকে পিছলে সমুদ্রের অতল গভীরে হারিয়ে যায়। আশিস এক মুহূর্ত দেরি না করে নিজের ভালোবাসার চিহ্নটুকু উদ্ধার করতে উত্তাল সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু সে যখন পানির নিচ থেকে মঙ্গলসূত্রটা নিয়ে উপরে ফিরে আসে তখন তার পিলে চমকে যায়। সে দেখে তার সামনে শুধু সঙ্গীতা নয়, বরং তার নিজের বাবাও সেখানে উপস্থিত। রামাধীরও তার দলবল নিয়ে মাঝ সমুদ্রে পৌঁছে গেছে তাদের খুঁজতে, যদিও রামাধীর তখনও জানতো না যে আশিসই সেই ছেলে। সে শুধু তার মেয়েকে সহি সালামত উদ্ধার করে আড়ালে বাড়িতে নিয়ে আসতেই বেশি ব্যস্ত ছিল। তার কাছে নিজের সম্মান বাঁচানোটাই ছিল তখন সব থেকে বড় যুদ্ধ। আশিসের বাবা তাকে আড়ালে নিয়ে গিয়ে প্রচন্ড ধমক দেন আর বোঝানোর চেষ্টা করেন যে কতটা বড় আগুন সে হাতে নিয়েছে, কারণ রামাধীর এমন একজন মানুষ যার সাথে পাঙ্গা নেওয়া মানে নিশ্চিত মৃত্যু। এদিকে বাড়িতে ফিরে রামাধীরের মনে একটা বিষাক্ত কাটা বিঁধে থাকে। কে সেই ছেলে যে তার মেয়েকে নিয়ে নৌকায় রাত কাটিয়েছে? এই সত্যটা তাকে জানতেই হবে, না হলে তার আত্মা শান্তি পাচ্ছে না। সে তার ধুরন্তর মস্তিষ্ক খাটিয়ে রহস্য উদ্ঘাটনে নামে। হঠাৎ তার নজর পড়ে সেই পুরনো ফটোটার দিকে। সে খুব খুঁটিয়ে লক্ষ্য করে দেখে যে ছবির এক কোনায় আশিস দাঁড়িয়ে আছে এবং সে সরাসরি ক্যামেরার দিকে না তাকিয়ে পেছন ফিরে সঙ্গীতার দিকেই তাকিয়েছিল। ব্যাস, রামাধীরের কাছে অঙ্কটা একদম পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পেরে যায় তার মেয়ের সাথে যে ছেলেটার সম্পর্ক সেটা অন্য কেউ নয়, বরং ওই জেলের ছেলে আশিস। কিন্তু রামাধীর এখনই কোনো হুলস্থুল করতে চায় না। সে মনে মনে এক ভয়ঙ্কর ছক কষতে শুরু করে। রামাধীর জানতো আশিসকে সরাসরি শেষ করতে গেলে গ্রামে হুলস্থুল পড়ে যাবে, তাই সে দুই গ্রামের মানুষের মধ্যে সেই পুরনো শত্রুতাকে উস্কে দিয়ে একটা দাঙ্গা লাগিয়ে দিল, আর সেই সুযোগে নিজের পোষা গুন্ডাদের পাঠিয়ে দিল আশিস আর তার বাবাকে শেষ করে দিতে। গুন্ডারা আশিস আর তার বাবাকে পশুর মতো ধোলাই করতে করতে সমুদ্রের কিনারায় নিয়ে যায়। আশিসের চোখের সামনেই তার বাবাকে তারা নির্মমভাবে শেষ করে ফেলে। আশিস নিজেও তখন একদম বেদম অবস্থায় পড়েছিল। ওদিকে রামাধীর ঘরে ফিরেই সুভাষের মাকে ফোন করে জানিয়ে দেয়, শুভ মুহূর্ত দেখে দিন ঠিক করো, আমি সুভাষের সাথে সঙ্গীতার বিয়ে দেব। আর এদিকে এই সমস্ত বিষয় জানতে পেরে সঙ্গীতা একদম কান্নায় ভেঙে পড়ে, কিন্তু আশিসের মনের অবস্থা তখন শুধু সেই বুঝছিল। ছোটবেলায় মা চলে যাওয়ার পরেই বাবাই ছিল তার দুনিয়ার একমাত্র আশ্রয়। এখন তাকে আগলে রাখার মতো কেউ অবশিষ্ট নেই, সে যেন পুরো এতিম হয়ে গেছে। আশিস পুরোপুরি ভেঙে পড়লেও তার জেদ কিন্তু কমে না। সে বুঝতে পারে এই সবকিছুর পেছনে রামাধীরের হাত আছে। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে সে রামাধীরের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সঙ্গীতা বাড়িতে নেই। সঙ্গীতা আসলে বিয়ের খবর শুনেই বাড়ি থেকে পালিয়ে আশিসের খোঁজে বেরিয়ে পড়েছিল। যখন তাদের দেখা হয়, সঙ্গীতা শুধু একটাই কথা বলে, এখান থেকে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। শুরু হয় তাদের বাঁচার লড়াই। রামাধীরের লোকগুলো জমের মতো তাদের পিছু নেয়। আশিস নিজের শেষ রক্তবিন্দু দিয়ে ওই গুন্ডাদের সাথে লড়াই করে আর কোনো মতে সঙ্গীতাকে নিয়ে ওখান থেকে দৌড়াতে থাকে। ছুটতে ছুটতে তারা রেল লাইনের ধারে পৌঁছে যায় এবং উড়িষ্যাগামী একটা মালগাড়িতে উঠে পড়ে। রামাধীরের গুন্ডারা যখন এই খবর তাকে দেয়, তখন রামাধীর আবারও তার সেই ইজ্জত বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। সে কড়া নির্দেশ দিয়ে দেয় গ্রামের কেউ যেন জানতে না পারে সঙ্গীতা পালিয়ে গেছে। সবাইকে এটাই বিশ্বাস করতে হবে যে সঙ্গীতা ঘরেই আছে। সে নিয়ম করে কলেজে যাচ্ছে আর তার হাজিরাও পড়ছে। ওদিকে আশিস আর সঙ্গীতা উড়িষ্যায় পৌঁছে গেলেও তাদের বিপদ কাটে না। সেখানেও তারা রামাধীরের চরদের দেখতে পায়। প্রতিটা মুহূর্তে ধরা পড়ার ভয় তাদের বুক কাঁপছে। এক শহর থেকে অন্য শহরে লুকোচুরি খেলে তারা ক্লান্ত হয়ে পড়ে। এখন তাদের সামনে একটাই পথ, নিজেদের আস্তানা বদলে ফেলা। বাধ্য হয়ে আশিস আর সঙ্গীতা সেখান থেকে পালিয়ে কলকাতায় চলে আসে। এই অচেনা শহরে এসে আশিসের আচরণে একটু অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। সঙ্গীতা বারবার তার কাছাকাছি আসার চেষ্টা করে, তার একটু সান্নিধ্য চায়, কিন্তু আশিস যেন নিজেকে গুটিয়ে নিয়েছে। হয়তো বাবার সেই বিভৎস মৃত্যু সে ভুলতে পারছে না, অথবা কোনো এক অজানা অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছে। আশিসের মনে হয় সঙ্গীতা বাইরে একদমই সেফ নয়, তাই সে নিজের কষ্ট সত্ত্বেও সঙ্গীতাকে একটা গার্লস হোস্টেলে রেখে আসার সিদ্ধান্ত নেয়। হোস্টেলে ভাড়া মাসে 3000 টাকা, যা আশিসের মতো একজনের জোগাড় করা পাহাড় সমান কষ্টের। তবুও সে দিনরাত এক করে হাড় ভাঙা খাটুনি খেটে সেই টাকা জমায় আর সঙ্গীতাকে হোস্টেলে পাঠায়। সঙ্গীতা কিন্তু এই আলাদা থাকাটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে ঘর থেকে পালিয়েছে আশিসের সাথে সারা জীবন একসাথে থাকবে বলে। হোস্টেলের
চার দেয়ালের মাঝে বন্দী হতে নয়। আশিস এখন একটা ওয়ার্কশপে কাজ করে আর সেখান থেকে যা সামান্য মজুরি পায় তার সবটুকুই সঙ্গীতার হাতে তুলে দেয় যাতে সে ভালো থাকে। কিন্তু সঙ্গীতার কাছে ওই টাকার চেয়ে আশিসের সঙ্গ ছিল অনেক বেশি দামি। আশিস মাঝে মাঝে খিটখিটে হয়ে যায়, ছোটখাটো বিষয়ে সঙ্গীতার ওপর রাগ দেখায়। সঙ্গীতার দিন কাটছিল শুধু কেঁদে কেঁদে। সে বুঝতে পারছিল না কেন আশিস তাকে দূরে সরিয়ে দিচ্ছে। অবশেষে একদিন সে আশিসের সামনে কান্নায় ভেঙে পড়ে আর স্পষ্ট জানিয়ে দেয়, তুমি যেখানে থাকবে যেভাবে থাকবে আমি সেখানেই থাকবো, আমি এই আলাদা থাকার সহ্য করতে পারছি না। সঙ্গীতার জেদের কাছে আশিসও হার মানতে বাধ্য হয়। সে সঙ্গীতাকে নিজের সাথে নিয়ে আসে। আশিস তার এক বন্ধুর সাথে ছোট্ট একটা কামরায় থাকতো, এখন তারা তিনজনই সেখানে থাকতে শুরু করে। আশিস আর সঙ্গীতা অনেকবার কাছাকাছি আসার চেষ্টা করে কিন্তু কেন যেন তাদের মধ্যে সে আগের মুহূর্তগুলো আর তৈরি হচ্ছিল না। আশিস বারবার পিছিয়ে যাচ্ছিল। তবুও একটা ছোট ঘরে নুন পান্তা খেয়েও তারা দুজনে বেশ খুশি ছিল। এই সুখের আবেশে সঙ্গীতা সিদ্ধান্ত নেয় যে এবার তাদের সংসার বড় করা উচিত, তাদের বিয়ে করে নেওয়া দরকার। এই প্রস্তাব শুনে আশিসও খুশি হয়। সে সঙ্গীতাকে কথা দেয় যে তার সব থেকে প্রিয় যে মন্দিরটা আছে তারা সেখানে গিয়ে বিয়ে করবে। পরদিন বুক ভরা স্বপ্ন নিয়ে তারা যখন রেল স্টেশনে পৌঁছায় ঠিক তখনই শুরু হয় আসল তাণ্ডব। আচমকা সেখানে রামাধীরের লোকগুলো জমের মতো হাজির হয়। তারা হিংস্রভাবে সঙ্গীতার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে জোর করে তুলে নিয়ে যায়। অসহায় আশিস সেখানে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু বলতে পারছিল না, করতেও পারছিল না। এরপর আমরা দেখতে পাই সঙ্গীতা আবারও সেই বন্দিশালা অর্থাৎ রামাধীরের প্রাসাদে ফিরে এসেছে। রামাধীর দম্ভের সাথে সঙ্গীতাকে বলে, ওই ছেলেটা তোর যোগ্যই ছিল না, আর মনে রাখিস আমার কাছে আমার ইজ্জতের থেকে বড় আর কিচ্ছু না। সঙ্গীতা তখন চিৎকার করে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আশিসকে ভালোবাসে, তারা একে অপরকে ছাড়া বাঁচবে না। ঠিক তখনই রামাধীর এক বিষাক্ত হাসি হেসে সঙ্গীতাকে এমন এক সত্য কথা জানায় যা শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। রামাধীর বলে, তোর ওই আশিসই আমাদের খবর দিয়েছে যে তোরা কোথায় আছিস, সে নিজেই তোকে আমার হাতে তুলে দিয়েছে। আসলে সে তো আর কোনো কাজের যোগ্যই বেঁচে ছিল না। এরপর এক বিভৎস ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই দিনটার কথা যেদিন সমুদ্রের পাড়ে আশিস আর তার বাবাকে মারা হচ্ছিল। আসলে রামাধীর তার অন্ধ আভিজাত্যের রাগে আশিসের পুরুষত্বটাকেই চিরতরে মুছে দিয়েছিল। সে আশিসের সেই প্রাইভেট পার্টে এমন আঘাত করেছিল যাতে সে কোনোদিন আর সেটার ব্যবহার করতে না পারে। আশিস কলকাতায় থাকাকালীন কয়েকবার সঙ্গীতাকে এই সত্যটা বলতে চেয়েছিল কিন্তু লজ্জায় আর যন্ত্রণায় সে মুখ ফুটে কিছু বলতে পারেনি। যখন সঙ্গীতা বিয়ের কথা আর সন্তান নেওয়ার কথা বলল তখন আশিস ভেতরে ভেতরে মরে যাচ্ছিল। সে জানতো সে কোনোদিন সঙ্গীতাকে সেই সুখটা দিতে পারবে না যেটা সে চায়। তাই সে নিজের বুক চিরে সঙ্গীতাকে তার বাবার কাছেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। আশিসের হয়তো সেই ক্ষমতাটুকু আজ নেই কিন্তু সঙ্গীতার প্রতি তার ভালোবাসা ছিল সমুদ্রের থেকেও গভীর। এই নিষ্ঠুর সত্যিটা শোনার পর সঙ্গীতা কান্নায় ভেঙে পড়লেও তার তেজ একটুও কমে না। সে তার বাবার চোখের দিকে তাকিয়ে নির্ভয় বলে, আপনি যাকে নামার্দ বলছেন আসলে সেই হলো একজন আসল পুরুষ। আপনি ভেবেছেন তার এই অবস্থা জানলে আমি তাকে আর ভালোবাসবো না? ভুল ভাবছেন বাবা। হয়তোবা তার সাথে ঘর করলে আমি কখনো মা হতে পারবো না, সব জেনেও আমি আজ তাকে আগের থেকেও বেশি ভালোবাসি। আমাদের ফ্যামিলি আর বড় হবে না ঠিকই কিন্তু আমরা যে আত্মিক বন্ধনে আবদ্ধ সেটা আপনার ওই তথাকথিত ইজ্জতের চেয়ে অনেক বড়। আপনি যদি আমাদের এই নিঃস্বার্থ ভালোবাসাটা না বোঝেন তবে পৃথিবীর কোনো ভালোবাসাই আপনার বোঝার সাধ্য নেই। সঙ্গীতার দুচোখ দিয়ে তখন অঝরে জল ঝরছে কিন্তু তার কণ্ঠে ছিল এক অটল প্রতিজ্ঞা। সে তার বাবার দিকে তাকিয়ে সরাসরি বলে দেয়, আমার কসম রইল আপনার ওপর, আপনাকে আজ আমাকে আশিসের কাছে ফিরিয়ে দিয়ে আসতেই হবে। আপনার আভিজাত্য আর ইজ্জতের দোহাই দিয়ে আপনি আমাদের আলাদা করতে পারবেন না। আমাকে আশীর্বাদ করুন জানি আমি ওর পাশে গিয়ে দাঁড়াতে পারি, ওর জীবনের শেষ আশ্রয় হয়ে উঠতে পারি। রামাধীর হয়তো জীবনের প্রথমবার তার মেয়ের এই অকৃত্রিম ভালোবাসার কাছে হার মানেন আর সেই মানুষটা যেন একদম শেষ পর্যন্ত গলে গেল। সে সঙ্গীতার ওপর নিজের সকল দাবি ছেড়ে দেয় আর তাকে চলে যেতে বলে। সঙ্গীতা এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে যায় আশিসের কাছে। আশিস তখন এক রাস অপরাধ বোধার শূন্যতা নিয়ে বসেছিল। সঙ্গীতা তাকে জড়িয়ে ধরে বলে, তুমি যে অসম্পূর্ণতাটাকে গুরুত্বপূর্ণ মনে করছো সেটা আমাদের ভালোবাসার সামনে কিছুই না। আমরা দুজন সারা জীবন এভাবে একে অপরের ছায়া হয়ে থাকবো। আশিস তখন ম্লান হেসে করুণ গলায় বলে, কিন্তু সঙ্গীতা আমাদের তো কখনো নিজস্ব পরিবার হবে না, আমি তো কখনো তোমার ওই চাহিদা পূরণ করতে পারবো না যেটা তোমার দরকার। ঠিক সেই মুহূর্তেই তাদের নজরে পড়ে সামনে থাকা মহাদেবের একটা বিশাল মূর্তির দিকে। সেখানে তারা দেখতে পায় একজন বয়স্ক মানুষ একটা ছোট্ট অনাথ মেয়েকে নিয়ে বসে আছেন। মেয়েটার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আশিস আর সঙ্গীতা যেন অলৌকিক ইশারা খুঁজে পায়। তারা বুঝতে পারে রক্ত আর মাংসের সম্পর্কের চেয়ে বড় হলো আত্মার টান। তারা সিদ্ধান্ত নেয় এই অনাথ মেয়েটি হবে তাদের জীবনের নতুন আলো, তাদের আদরের কন্যা। তাকে ঘিরেই গড়ে উঠবে তাদের অপূর্ণ কিন্তু অসম্ভব সুন্দর এক স্বর্গীয় সংসার। আর এভাবেই সব বাধা পেরিয়ে আশিস আর সঙ্গীতার এই বিরল ভালোবাসার গল্পটা এক পূর্ণতা পায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। কেমন লাগলো গল্পটা আর এই বিষয়টা নিয়ে আপনি কমেন্টে আপনার মন্তব্য ছেড়ে যেতে পারেন। গল্পটা ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে, চাইলে ক্লিক করে দেখা শুরু করতে পারেন। এই গল্পটাও চমৎকার একটা গল্প, চাইলে ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর আমাদের এই যে ডান পাশে ভেসে ওঠা এই ভিডিওটা আমাদের অ্যানিমে চ্যানেলের ভিডিও, চাইলে সিরিজটা দেখতে পারেন। ধন্যবাদ।